দর্শক, দেখছিলাম আজকের দিনের ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরগুলো। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার যে ওয়ানডে সিরিজটি শুরু হতে যাচ্ছে সেটি নিয়ে। আমরা আজকের টপিক রেখেছি ক্রিকেটের প্রত্যাবর্তন। আমাদের সঙ্গে এই বিষয়ে আলাপ করতে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইশতিয়াক ভাই, আমরা বলছি যে ক্রিকেটের প্রত্যাবর্তন আমরা দেখেছি বাংলাদেশ দল মাঠেই ছিল, বাংলাদেশের ক্রিকেটাররা মাঠেই ছিলেন, কিন্তু তারা ঘরোয়া টুর্নামেন্টগুলো খেলছিলেন। একটা লম্বা একটা বিরতি ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে, প্রায় 6 মাস পর, 5 মাস সামথিং পর বাংলাদেশ দল খেলতে নামছে। বিরতিটা ছিল মূলত টি-20 বিশ্বকাপের জন্য, বাংলাদেশ সেখানে খেলতে পারেনি। মাঝখানে বিপিএল সহ অন্যান্য টুর্নামেন্টগুলো, ডোমেস্টিক টুর্নামেন্টগুলো খেলেছে। তো পাকিস্তানের বিপক্ষে এই যে আজকে আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, মাঝখানে একটা বড় গ্যাপ হলো। কেমন করতে পারে বাংলাদেশ দল? মাঝখানে যে সময়টুকু বাংলাদেশ দল কাটিয়েছে টি-20 বিশ্বকাপে যাওয়া না যাওয়া নিয়ে যে সব দোলাচল ছিল, এই সময়টাতে ক্রিকেটারদের মনস্তত্ত্বে কেমন প্রভাব পড়েছে, সবকিছু মিলিয়ে মাঠের ক্রিকেটে সেটি দেখা যাবে কিনা? ধন্যবাদ দোমান। হ্যাঁ, অবশ্যই আমার মনে হয় যে প্রেক্ষাপটটা একটু ভিন্ন থাকবে। এই জন্য যে বাংলাদেশ অবভিয়াসলি এই টি-20 খেলার না খেলতে পারার যে একটা আক্ষেপ, একটা ক্ষোভ থাকবে। তারা দে উইল ওয়ান্ট টু কাম ব্যাক ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট উইথ আ ব্যাং। এবং পাকিস্তান দলেরও অলমোস্ট সেম। পাকিস্তান দলও কিন্তু এক্সপেরিমেন্ট করার মতো একটা সাইড নিয়ে এসছে। পাকিস্তানও কিন্তু টি-20তে খুব একটা ভালো খেলতে পারেনি, যে জন্য কিছু তারা পেনালাইজড হয়েছে পাকিস্তান নিজেদের বোর্ড। তো তাদেরও কিন্তু একটু প্রমাণ করার কিছু আছে। নতুন প্লেয়ারদেরকে এনেছে, তারা বলছে যে যারা সিনিয়ররা নাই তারা ড্রপ না, পরীক্ষা করা হচ্ছে। ইয়াং প্লেয়ার্স অনেকে আছে, তাদেরকে ট্রাই করবে। এদিক দিয়ে বাংলাদেশ অবভিয়াসলি রেস্ট পেয়েছে, ভালো করেছে ক্রিকেট বোর্ড যে একটা আয়োজন করেছে, মধ্যেখানে একটা ক্রিকেট খেলিয়ে তাদেরকে। সো নট দ্যাট দে উইল বি আউট অফ টাচ উইথ ব্যাট অ্যান্ড বল, কিছুটা হলেও থাকবে, বাট ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ সামথিং এলস। আমার মনে হয় যে এক্সপিরিয়েন্স সাইড বাংলাদেশ, মোর এক্সপিরিয়েন্স, হয়তো বা লাস্ট 5-6 মাস ধরে অথবা ওরকম ইন্টারন্যাশনাল ফ্লেভার খুব একটা পায়নি খেলার, বাট দে আর স্টিল এট দি এন্ড অফ দ্য ডে when they go into the field they are an international side and an experienced side, যেটা পাকিস্তান না। বাট পাকিস্তানের ট্রেমেন্ডাসলি ট্যালেন্টেড প্লেয়ার্স রয়েছে। আই থিঙ্ক বাংলাদেশ ইট উইল বি আ নিউ উইকেট। এটা আমরা যে ধারণা পাচ্ছি যে ওরকম স্লো উইকেট হয়তো হবে না, একটু গ্রিনিশ টিঞ্জ আছে। সো এই উইকেট উইল বি ফেভারিং দ্য ফাস্ট বোলার্স, বোলার ফ্রেন্ডলি উইকেট হবে। আমার মনে হয় উই ক্যান এক্সপেক্ট সাম গুড এক্সাইটিং স্পোর্টিং উইকেটের কথা বলছিলেন দুই দলের ক্যাপ্টেনই কালকে। আমরা এর আগে মিরপুরের লাস্ট যে ওয়ানডে দেখেছি, সেখানে আমরা এমনও দেখেছি যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ খেলেছে, পুরো 50 ওভার শুধুমাত্র স্পিনাররা বোলিং করেছে, রেকর্ড হয়েছিল। হ্যাঁ, সো এবার বাংলাদেশের ক্যাপ্টেন বলছিলেন যে আমরা এই ধরনের উইকেট চাই না, যেহেতু বাংলাদেশকে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে যখন খেলতে যায়, যখন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতে খেলতে যায়, বাংলাদেশকে খুব সাফার করতে হয় এই ধরনের উইকেটে খেলে গিয়ে, যখন বিদেশের মাটিতে খেলতে যেতে হয়। তো বারবারই বলা হচ্ছে যে বিশ্বকাপের প্রিপারেশন এই সিরিজটা থেকেই শুরু হচ্ছে, তো বাংলাদেশ নিশ্চয়ই ওই ধরনের উইকেট চাবে না। তারপরও যদি স্পোর্টিং উইকেট হয় বা হচ্ছে পেস বান্ধব উইকেটের কথা আপনি বলছেন সেটা হয়, সেক্ষেত্রে কি বাংলাদেশ কিছুটা পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকে কিনা? কারণ পাকিস্তান আমরা জানি হচ্ছে পেসারদের একেবারে হাব আর কি। আমরা প্রায় শুনি যে কোনো সিরিজ শুরু হওয়ার আগে যে এবারকার উইকেট ভালো হবে, ফ্রেন্ডলি হবে। হোয়াট উই নিড ইজ আ উইকেট যেটা কিনা ব্যাটসম্যান, ফাস্ট বোলার, স্পিনার সবাইকে সমান ধরনের একটা অপরচুনিটি যেন করে দিতে পারে, এই ধরনের উইকেট খেলাটা আমাদের উচিত হবে। সো আমরা লেট আস হোপ যে এইটা ওই ধরনের উইকেট। স্পোর্টিং উইকেট বলতে আমরা আমার মনে হয় সেটাই আমরা বোঝাবার চেষ্টা করি। পাকিস্তান অবভিয়াসলি উইল ফিল্ড ফাস্ট বোলার্স, দে আর পেস হেভি সাইড। তা এবং আমার মনে হয় বাংলাদেশ স্পিনারের উপরে নির্ভর করবে, 3টা স্পিনার তাদের দলে রয়েছে। এবং কিছুটা হলো বাংলাদেশ অথবা নো স্লাইটলি বেটার অফ দ্য কন্ডিশনস। নিউ উইকেট, এটা আমার মনে হয় যদি সত্যিকারের অর্থে ওই ধরনেরই উইকেট হয়, তাহলে কিন্তু বাংলাদেশের ভালো। এবং রেগুলারলি এখন দেখা যাবে যদি ফার্স্ট ম্যাচটা গড ফরবিড যদি বাংলাদেশের অনুকূলে না যায়, সেকেন্ড ম্যাচটা আমরা সাডেনলি দেখবো যে উইকেটটা আবার সে চেঞ্জ হয়ে গেল, সেটা যেন না হয়। আমার মনে হয় যে উই শুড ফোকাস মোর অন দি কোয়ালিটি অফ উইকেট, এবং ওই ধরনের উইকেট
which gives equal opportunity to fast bowlers, spinners as well as batsmen. As well as কোনো batters, একটা right. পক্ষকে হেল্প করে এই ধরনের উইকেট ইজ নট গুড ফর ক্রিকেট। রাইট, আপনি যেহেতু বলছিলেন বাংলাদেশ সুবিধা পাবে বা বাংলাদেশ এক্সপেরিয়েন্স সাইড মনে হচ্ছে আপনার কাছে, আমরা একটু বাংলাদেশ আজকের ম্যাচে কেমন 11 নিয়ে নামতে পারে সেটা নিয়ে আমরা মনে হয় একটু ডিসকাস করার সুযোগ আমাদের আছে। আর কিছুক্ষণ পরেই টস হবে, সেক্ষেত্রে বাংলাদেশের 11টাও জানা যাবে। তার আগে সম্ভাব্য একটা একাদশ আমরা দেখতে পারি আজকে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে টপ অর্ডারে সাইফ এবং সৌম্যকে দেখতে পাচ্ছি। আমরা লাস্ট যে সিরিজটা হয়েছে সেখানে দুজন ট্রেমেন্ডাস পারফর্ম করেছেন। শান্ত রিসেন্টলি তিনি ক্যাপ্টেন্সি ছেড়েছেন, বাট ওয়ানডেতে রেগুলার পারফর্ম করে যাচ্ছিলেন। তাহিদ হৃদয়কে আমরা মিডল অর্ডারে দেখতে পাচ্ছি। একটা সারপ্রাইজ এখানে আছে, সেটা হচ্ছে লিটন দাসকে আমরা 5 নম্বরে দেখছি, যেটি সবসময় আমরা তাকে রেগুলারলি তাকে ওপেন করতে দেখেছিলাম ওয়ানডেতে। এই পজিশনটাতে তিনি খুব কমই খেলে থাকেন এবং আফিফ হোসেন ফিরছেন ওয়ানডে দলে অনেক দিন পরই। আমরা আশা করছি যে আজকের একাদশেও তিনি থাকবেন। মেহেদী মিরাজ 7 নম্বরে খেলতে চান, গতকাল তিনি প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন। সো ওভারঅল যে বাংলাদেশের 11টা দেখা যাচ্ছে, এই 11টা আপনি কি মনে করেন এখানে কোনো চেঞ্জেসের দরকার আছে কিনা, বা এই 11টা নিয়ে আপনি কতটা হোপফুল? না, আই থিঙ্ক ইটস এ গুড সাইড। যারা পারফর্মিং প্লেয়ার্স ওয়ানডেতে যারা রিসেন্টলি ভালো খেলেছে মোটামুটি তারাই আছে। ইভেন দো উই ক্যানট সে দ্য সেম থিং অ্যাবাউট লিটন দাস। লিটন দাসের ফর্ম অতটা আমরা ঠিক সে যে কোয়ালিটির প্লেয়ার সেই কোয়ালিটি অনুসারে তার পারফরমেন্স আমরা ইভেন মেহেদী হাসান মিরাজেরও। জি। বাট এরা সিনিয়র প্লেয়ার্স, এরা পরীক্ষিত প্লেয়ার, এরা পারফর্ম করা প্লেয়ার, সিনিয়র অ্যান্ড এক্সপিরিয়েন্স। সুতরাং বোথ ক্যাপ্টেন্স ইন দ্য রেসপেক্টিভ এরিয়াস। তো আমার মনে হয় ইটস এ গুড সাইড। সৌম্য সরকার এবং সাইফ হাসানের আমরা বিধ্বংসী ব্যাটিং দেখেছিলাম আগেন্স্ট ওয়েস্ট ইন্ডিজ, সেটা অবশ্য ভিন্ন ধরনের উইকেটে। আই এম হ্যাপি উইথ দি সিলেকশন অফ আফিফ হোসেন। এ একটা হিউজলি ট্যালেন্টেড প্লেয়ার, খুবই ইনোভেটিভ ব্যাটিং করে এবং ম্যাচ উইনিং ইনিংস খেলার তার আমার আই রিমেম্বার সাম অফ হিজ ইনিংস, পার্টিকুলারলি উইথ মেহেদী হাসান মিরাজের সাথে সে ভালো ইনিংস খেলেছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার স্বাক্ষর রেখেছে দ্যাট হি ইজ ওয়ান প্লেয়ার, হি বিলংস হিয়ার। সুযোগ পেয়েছে, আই হোপ দ্যাট হি মেক্স গুড ইউজ অফ হিস সাইড। আমার মনে হয় যে মেহেদী হাসান মিরাজ লিটন দাস আগে ওপেন করেছিল, বাট যেহেতু আমরা গেল সিরিজে সাইফ হাসান এবং সৌম্য সরকারের অসাধারণ ব্যাটিং দেখেছি, সুতরাং আমার মনে হয় ভাই এখানে আরেকটা ব্যাপার আছে লিটন দাসকে এখানে নিয়ে আসার কারণ হচ্ছে লিটন দাস এবং আফিফ হোসেন। আমরা মাঝখানে একটা লম্বা সময় পর্যন্ত দেখছিলাম যে বাংলাদেশের মিডল অর্ডারটা খুবই আনস্টেবল ছিল। এখানে আমরা অনেকগুলো প্লেয়ারকে আমরা দেখেছি ট্রাই করা হয়েছে, সোহানকে ট্রাই করা হয়েছে, জাকির আলী অনেককে ট্রাই করা হয়েছে, শামীম পাটোয়ারি অন এন্ড অফ খেলেছেন, অনেকগুলো প্লেয়ার আসা যাওয়ার মধ্যে ছিলেন। ইভেন ইয়াসির রাব্বিও বেশ কয়েক বছর হয়ে গেছে, তাদেরকেও পরীক্ষা করা হয়েছে। সেখান থেকেই মনে হয় যে লিটন দাসকে এখানে থিতু করার চেষ্টা করা হচ্ছে। আফিফ হোসেনকেও এবার মনে হয় দেখা হচ্ছে যে তিনি এই পজিশনটাতে ডেলিভার করতে পারেন কিনা। আফিফ হোসেন অন পারফরমেন্স এসছে। আফিফ হোসেন, অ্যাজ আই সেড, আফিফ হোসেনে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে সে পারফর্ম করেছে, নট দ্যাট যে সে হঠাৎ করে এসছে। লিটন দাস স্পিডের এগেনস্টে ভালো খেলে। লিটন দাস বাংলাদেশ দলের জন্য তার প্রয়োজন। সে অসাধারণ ব্যাটিং করে যেদিন সে ব্যাটিং করে, এবং তার অনেক কয়টা ইনিংস, উল্লেখযোগ্য ইনিংস রয়েছে বাংলাদেশ দলের জন্য, এবং আমার মনে হয় যে তার থাকাটা অবধারিত। এখন হচ্ছে গিয়ে সে ওপেন করতো, এখন তাকে মিডল অর্ডার খেলাচ্ছে। আমাদের কিন্তু মিডল অর্ডার, আই হোপ, এটা আমার ব্যক্তিগত আই হোপ জাকির আলী ইজ ওয়ান প্লেয়ার যে কিনা তার যদি কিছু টেকনিক্যাল ডেফিসিয়েন্সিস থাকে সেটাকে যদি সে ইমপ্রুভ করে সেখান থেকে যদি বেরিয়ে আসতে পারে, এই ধরনের একটা প্লেয়ার আমাদের কিন্তু টিমের দরকার। এই জন্য ওয়াই আই এম সেইং, বিকজ আমরা যদি তার কিছু ইনিংস দেখি টিম বিপর্যস্ত অবস্থায়, সেখান থেকে জন্য বেশি দরকার মনে হয় এখন ওয়ানডে ক্রিকেটটা যেখানে গেছে। হি ক্যান কন্টিনিউ একটা এন্ড ধরে রেখে এন্ড স্ট্রাইক রোটেট করে সে খেলার মতো প্লেয়ার। এখন হয়তোবা তার ফর্মটা খারাপ গেছে, হয়তোবা তার কিছু অফ সাইডে খেলতে পারে না, কিংবা সেখানে কিছু ঘাটতি রয়েছে। সো আই থিঙ্ক যে দিস ইজ ওয়ান প্লেয়ার, দ্য সিলেক্টার্স, দ্য থিঙ্ক ট্যাঙ্কস শুড ফোকাস অন দিস প্লেয়ার। তাকে কিভাবে আপাতত যে দলটা আছে, ইটস এ গুড সাইড এবং কম্পারেটিভ সাইড। এক্স্যাক্টলি, ইশতিয়াক ভাই, আমরা আরও আলোচনা করব টিম নিয়ে, এবং পাকিস্তান টিম নিয়েও আলোচনা করার সুযোগ আছে। পুরো ম্যাচে কেমন করতে পারে সব কিছু নিয়ে আলোচনা করবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, একটু পরে।
বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ নিয়ে। ইশতিয়াক ভাই, আমরা বলছিলাম যে বাংলাদেশের ইলেভেনটা কেমন হতে পারে। সেখানে আমরা দেখলাম যে বাংলাদেশের বোলিং সাইডটা আমরা যেটি দেখেছি যে তাসকিন এবং মুস্তাফিজকে সম্ভাব্য একাদশে আমরা রেখেছি। এছাড়া থার্ড সিমার হিসেবে হয়তো সৌম্য সরকারকে ইউজ করা হতে পারে। এছাড়া আমরা 3 জন স্পিনার নিয়ে খেলতে নামছি। দ্যাট মিনস আমরা যতই ট্রু উইকেট, স্পোর্টিং উইকেট এটা সেটা বলে থাকি না কেন, আমরা মনে হয় স্পিন পিচের দিকে এগোচ্ছি, এরকম কি? কারণ আমরা মুস্তাফিজকেও দেখি স্পিন উইকেটেই তিনি তার সেরাটা খেলতে পারেন আর কি। এখন এই উইকেটটা অ্যাকচুয়ালি বিহেভ কীরকম করে আমরা তো বুঝতে পারছি যে একটু কিছু গ্রিনিশ টিঞ্জ আছে, সুতরাং ইনিশিয়াল যেই বোলিং করবে ইনিশিয়াল কিছু অ্যাসিস্ট্যান্স পাবে, বল হয়তো বা একটু ক্যারি করবে, একটু হয়তো মুভ করবে, বাট থ্রু আউট দ্য ডে কীরকম খেলে স্পোর্টিং উইকেট বলতে যেটা বোঝায়, যেটা আমি চেষ্টা করছিলাম বোঝাতে, যে উইকেটে স্পিন রানও হবে, স্পিন এবং ফাস্ট বোলার দুই ধরনের বোলারাই যেন সহায়তা পায় এই ধরনের উইকেট। তো আই থিঙ্ক ইটস আ ব্যালেন্সড সাইড। আমরা যদি আমাদের দল দেখি, দুজন কিন্তু স্পিনিং অলরাউন্ডার। জি, মেহেদী হাসান মিরাজ তো ইজ এন অলরাউন্ডার, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ব্যাটসম্যান কাম বোলার আর বোলার কাম ব্যাটসম্যান। একমাত্র তানভীর ইসলাম, তানভীর যে আছে সে যে জেনুইন লেফট আর্ম স্পিনার। রিশাদ হোসেনও অর্থোডক্স লেগ স্পিনার হু ক্যান ব্যাট। সুতরাং আমার মনে হয় যে এখানে ব্যাটিংটাকেও ফোকাস করা হয়েছে। পাকিস্তান দলটা কীরকম হবে উই ডোন্ট নো, কী ধরনের কোয়ালিটি তাদের স্পিন অ্যাটাকে রয়েছে। আমার মনে হয় আমাদের দলটা মোটামুটি ব্যালেন্সড একটা রয়েছে। মুস্তাফিজুর রহমান উইল স্পেয়ার হেড দি অ্যাটাক, তাসকিন বোলিং করবে এটা আমরা জানি, হয়তোবা এক্সপিরিয়েন্সটাকেই তারা এখানে প্রথমে ইয়ে করছে। উই অলসো হ্যাভ আদার ফাস্ট বোলার্স। ফাস্ট বোলার কিন্তু আমাদের অনেক ফাস্ট বোলারদের মধ্যে চুজ করে আমরা নিতে হবে। সৌম্য সরকার একটা থার্ড অপশন রইল ফাস্ট বোলারের জন্য। আই থিঙ্ক বাংলাদেশ দল হয়তো বা বেটার বুঝতে পারছে যে উইকেটটা কীরকম হবে। আই থিঙ্ক যে জন্য সাইডের কম্পোজিশন এরকম। রাইট। বাংলাদেশ একাদশটা আমরা দেখলাম, আমরা পাকিস্তানের একাদশটা একটু দেখতে পারি, যেহেতু পাকিস্তানের ইলেভেনটা নিয়েও আমাদেরকে আলাপ করার সুযোগ আছে। আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে টপ অর্ডারে যে 3 জন আছেন তাদের কারোই ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত, ইন্টারন্যাশনাল ওয়ানডেতে তাদের এক্সপিরিয়েন্স হয়নি এখন পর্যন্ত। আজকে সম্ভবত তাদের অভিষেক হতে যাচ্ছে। সাহিবজাদা ফারহান টি-20 ওয়ার্ল্ড কাপের ট্রিমেন্ডাস খেলেছেন, হাইস্ট রান স্কোরার ছিলেন, 2টো সেঞ্চুরি করেছেন, একটা ওয়ার্ল্ড কাপের রেকর্ড। এবং আমরা অনেকদিন ধরেই তাকে টি-20 ক্রিকেটে দুর্দান্ত ছন্দে দেখছি। টি-20 বিশ্বকাপের আগে থেকেও আমরা তিনি দারুণ ছন্দে ছিলেন। মাস সাদাকাতকে আমরা বিপিএল খেলে যেতে দেখেছি এখানে, তার একটা এক্সপিরিয়েন্স তিনি নিশ্চয়ই কাজে লাগাতে চাইবেন। মিডল অর্ডারটা তাদের মোটামুটি এক্সপিরিয়েন্স আমরা দেখতে পাচ্ছি। রিজওয়ান, সালমান আগা, হোসেন তালাত এরা সবাই খেলে গেছেন, বাংলাদেশে খেলেছেন, অনেক বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন। আর তাদের যে বোলিং সাইডটা আমরা দেখতে পাচ্ছি, কিছুটা মনে হয় ঘাটতি তাদের আছে বোলিং সাইডটাতে, বোলিং অ্যাটাকে। আপনি কি সেটি ফিল করছেন কিনা? নট কোয়াইট। শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম, ফাহিম আশরাফ তো লিগ অনেক খেলে গেছে, বিপিএল সবাই খেলেছে। ইনফ্যাক্ট মোহাম্মদ ওয়াসিমও খেলেছে। আমার মনে হয় যে ফাহিম আশরাফ ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাটাকিং ব্যাটসম্যান কাম ফাস্ট বোলার। আবরার আহমদ মিস্ট্রি বোলার। সুতরাং আবরার আহমদকে কোনোভাবেই ইভেন আই এম সারপ্রাইজ যদি আবরার আহমদকে যদি খেলায়, এই জন্য যে বিকজ ওয়ার্ল্ড কাপ এবার টি-20তে খুব একটা ইয়ে রাখতে পারে। আব্দুল সামাদ ইজ আ ভেরি প্রমিসিং হার্ড হিটিং মিডল অর্ডার ব্যাটসম্যান কাম বোলার। জি, বিশেষ করে টি-20তে তাকে চেষ্টা করছে বিকজ এক্সপ্লোসিভ ব্যাটসম্যান। এদিক দিয়ে সাহেবজাদা ফারহান উই নো কী ধরনের ব্যাটিং করে। আই এম সারপ্রাইজ যে আসলে সে ওয়ানডে যে খেলনে নেই এটা আমার জানা ছিল না। আই এম সারপ্রাইজ টু সি দ্যাট হি ইজ আ ডেবিউট্যান্ট ইন ওয়ানডে ক্রিকেট। মাস সাদাকাত আন্ডার 19 লেভেলে ফ্যান্টাস্টিক পারফরমেন্স। সো ডিড শামাইল হোসেন। হোসেন তালাত যতটুকু আমার মনে পড়ে হি ইজ হাইলি রেটেড ইন পাকিস্তান, বাট ওরকম খুব বেশি উল্লেখযোগ্য, মাঝে মধ্যে খুব বিধ্বংসী ইনিংস খেলে থাকেন। আবার হোসেন তালাতের একটা ব্যাপার আছে, তিনি বোলিংটাও একটু করে থাকেন। জি, বোলিং অপশন। তো আমার মনে হয় এটাও ইজ আ ব্যালেন্স সাইড। এটা ভালো একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে আমি মনে করি। সালমান আগা যতটা বলা হচ্ছিল যে ইনএক্সপেরিয়েন্সড সাইড, হয়তো তাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে মানে ওয়ানডেতে তাদের এক্সপিরিয়েন্স হয়তো নেই, কিন্তু তারা তো অন্যান্য ফরম্যাটগুলোতে তারা নিজেদেরকে প্রুভ করেই এখানে এসেছেন। এক্সপিরিয়েন্স বলতে রিজওয়ান, সালমান আগা, শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফ, ইভেন মোহাম্মদ ওয়াসিমকে আমরা খুব বেশি বলতে পারবো না যে খুব হাইলি এক্সপিরিয়েন্স প্লেয়ার তা না, ইউনো। সো এখানে মধ্যে জাস্ট 3-4 জন আছে যারা এক্সপিরিয়েন্স, বাট ট্রেমেন্ডাসলি ট্যালেন্টেড প্লেয়ার। এই জন্যই তারা প্রায় 6 জনকে নিয়ে এসছে যারা নাকি ডেবিউট্যান্ট হবে, এবং তারা বলছে যে এরা
দে ডিজার্ভ টু বি ইন দিস ইন্টারন্যাশনাল সাইড এবং এটাই অ্যাকচুয়ালি হওয়া উচিত। ইফ ইউ থিঙ্ক youngsters should be given chance, give them chance. এবং মাইক হ্যাসেন কিন্তু এদের জন্য অ্যাডভোকেট করেছে তারা যেন দলে থাকে। রাইট, এবং আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া, বাংলাদেশ যেমন এই সিরিজটা থেকে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে, পাকিস্তানও সম্ভবত সেটি চিন্তা করেই তাদের এই যে প্লেয়ারগুলো তাদেরকে এখন থেকেই তারা মনে হয় যাচাই বাছাই করে নিতে চায়, যে ওয়ার্ল্ড কাপের জন্য আরেকটা সম্ভাব্য একটা বেঞ্চ তারা হচ্ছে রেডি করে রাখতে চায়। আমরা আরও আলাপ করব, বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়েও আলাপ করার সুযোগ আছে, তার আগে আরেকটা বিরতি নিব।